সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে অধ্যায়টা করবো এটা হচ্ছে হিসাবের বইসমূহের একটা অংশ। ওইটা হচ্ছে যে কম্বাইন্ড বোর্ড রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল 2018 এর 4 নম্বর। তো এখানে ক নম্বর বলছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, খ নম্বর বলছে জাবেদা করো, এরপর গ নম্বর বলছে টেবুলার ছকে হিসাব সমীকরণ প্রস্তুত করো। কতগুলো তারিখ দেওয়া আছে। তো আমরা কিন্তু ওই খরার সময় জাবেদা এখানে বলে দিছে কোন কোন তারিখগুলো করতে হবে, কিন্তু আমরা একটু বেশি করে শেখার জন্য আমরা জাবেদা করার সময় আমরা সবগুলা করব। সবগুলা যদি করি ওই সবগুলোর মধ্যে এখানে যেগুলো দিচ্ছে ওগুলো চলে আসতেছে, বাকিগুলো আমরা একসাথে আসবো। তাহলে এখানে বলছে যে জনাব মুশফিক 2017 সালের জানুয়ারি তারিখে নগদ 50,000 টাকা, 20,000 টাকার পণ্যদ্রব্য এবং 30,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। জাবেদা চোখ রেডি আছে? হ্যাঁ স্যার, রেডি আছে। আচ্ছা, তাহলে এখানে বলছে নগদ 50,000 টাকা, 20,000 টাকার পণ্যদ্রব্য ও 30,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে। তাহলে আমরা 1 তারিখের যেই ব্যবসা শুরু করছে, আমরা জানি যে মালিক যদি ব্যবসা শুরু করলে আরম্ভ করলে ওইটা মূলধন বলে লিখতে হবে। তাহলে আমি প্রথমে তোমাদের জাবেদাটা বলে যাচ্ছি, টাকাটা পরে বসাবো, আগে জাস্ট জাবেদাটা। তখন নগদ টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, ব্যবসার নগদ টাকা আছে, নগদ সেটা হচ্ছে আমার সম্পদ। ব্যবসায় যখন নগদ টাকা আছে, সম্পদ বৃদ্ধি পাইছে, তাহলে ডেবিট হবে। তাহলে ফার্স্ট যেটা হবে যে নগদান হিসাব ডেবিট। পণ্য দ্রব্য থাকলে ক্রয়, ক্রয় হিসাব ডেবিট। ব্যাংক ঋণ ক্রেডিট, মূলধন ক্রেডিট। লিখো প্রথম জাবেদাটা, নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। এটা ব্যাংক ঋণ বলে নাই, ঋণ লিখলে হবে, যেহেতু ব্যাংক ঋণ বলে নাই। লিখতে হবে যে নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, ঋণ ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে নগদের সেখানে লিখো, নগদের এখানে পাশে বিবরণের চোখে নগদের পাশে ব্র্যাকেট দিয়ে লিখো 50,000 প্লাস 30,000, না 20 কত টাকার ঋণ 30,000। নগদের সেখানে ব্র্যাকেট দিয়ে লিখো 50,000 প্লাস 30,000। তাহলে নগদের এখানে ওই টাকার গড় হবে যে 80,000 টাকা। 50,000 প্লাস 30,000 সমান 80,000। দেখছো? দেখছি। হ্যাঁ স্যার। আমি আবার বলতেছি, নগদান হিসাব ডেবিট 80,000, ক্রয় হিসাব ডেবিট 20,000। পণ্য দ্রব্য আছে, তাহলে একটু ক্রয় হিসাবও লিখতে হবে, ক্রয় হিসাব ডেবিট 20,000। লিখছো? হ্যাঁ স্যার, লিখছি। তারপর ওই ঋণ ঋণ হিসাব ক্রেডিট 30,000, ঋণ হিসাব ক্রেডিট 30,000। লিখছি। মূলধন হিসাব ক্রেডিট 70,000, মূলধন হিসাব ক্রেডিট 70,000। বলতেছি নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট 80,000, ক্রয় হিসাব ডেবিট 20,000, ঋণ হিসাব ক্রেডিট 30,000। মূলধন হিসাব ক্রেডিট করার সময় শোনো, নগদের সাথে 50,000-এর সাথে 30,000 টাকাটা যোগ হয়েছে যে আমি ব্যাংক থেকে ঋণ নিছি, ঋণ নিলে আমি নগদ টাকা পাইছি না? ব্যাংক থেকে ঋণ নেওয়ার কারণে আমি কি নগদ টাকা পাইছি না? ব্যাংক থেকে ঋণ নেওয়ার কারণে আমি নগদ টাকা পাইছি, সেই জন্য নগদ 50,000 টাকার সাথে ঋণের 30,000 টাকা যোগ হয়েছে, ওই জন্য নগদান হিসাব ডেবিট হয়েছে 80,000 টাকা। পণ্য দ্রব্য আছে, পণ্য দ্রব্য থাকলে মালামাল থাকলে ওইটা ক্রয় হিসাব লিখতে হবে, তাহলে ক্রয় হিসাব ডেবিট 20,000 টাকা। এরপর ঋণ হিসাব ক্রেডিট 30,000 টাকা।
তারপর মূলধন হিসাব ক্রেডিট। মূলধন যখন ক্রেডিট করব, ঋণের টাকাটা ছাড়া আর যে দুইটা আছে, নগদ টাকা আছে 50,000 টাকা, পণ্য দ্রব্যের টাকা আছে 20,000 টাকা, ওই দুইটা যোগ করে 70,000 টাকা হবে যে মূলধন। ঠিক আছে? জি স্যার। বুঝছো? শোনো, এরপর যেহেতু লিখতে হবে, যেহেতু নগদ 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 পণ্যদ্রব্য এবং ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। যেহেতু নগদ পণ্যদ্রব্য এবং ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো বা শুরু করা হলো। বাড়ি লেগে আনি কেন গেল লিখছো? জি স্যার। আচ্ছা, তাহলে এরপরে শোনো, 5 তারিখ বলছে, জানুয়ারি 5 তারিখ তামিমের নিকট তামিমের নিকট নগদে মাল বিক্রয় 40,000 টাকা। আচ্ছা, তামিমের নিকট যখন আমি নগদে পণ্য বিক্রয় করছি, তাহলে বিক্রয়টা আমার আয়। বিক্রয় যদি করা হয় আয় বাড়বে, বিক্রয় করা হলে আয় বাড়বে। তাহলে তামিমকে যেহেতু আমি নগদে মাল বিক্রয় করছি, আমি নগদ টাকা পাবো, সম্পদ বাড়বে। একদিকে সম্পদ বাড়তেছে, অপরদিকে আয় বাড়তেছে। এই 5 তারিখের লেনদেনের কারণে বলছি তামিমের নিকট নগদে মাল বিক্রয়। একদিকে বিক্রয় যেহেতু করতেছি আমি, একদিকে নগদ টাকা পাইতেছি, আবার অপরদিকে বিক্রয় করে টাকা পাইতেছি, সেই জন্য আমার আয় বাড়তেছে। অর্থাৎ সম্পদও বাড়তেছে, আয় বাড়তেছে। আমরা জানি সম্পদ বাড়লে ডেবিট, সেই জন্য যাবে হবে যে নগদান হিসাব ডেবিট, আয় বাড়লে ক্রেডিট, সেই জন্য ক্রেডিট পাশে হবে যে বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে 5 তারিখে যাবাদাটা হবে যে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান ডেবিট হয়েছে সম্পদ বৃদ্ধি পাইছে ওই জন্য, আর ক্রেডিট হয়েছে আয় বৃদ্ধি পাইছে ওই জন্য। যেহেতু লিখবো যে যেহেতু নগদে বিক্রয় করা হলো, লিখো নগদান হিসাব ডেবিট 40,000, বিক্রয় হিসাব ক্রেডিট 40,000, যেহেতু নগদে বিক্রয় করা হলো। লিখছি। আচ্ছা, এরপরে বলছে নগদে আসবাবপত্র ক্রয় করা হলো 10,000 টাকা। এখানে জনাব মুশফিক সে আসবাবপত্রের ব্যবসায়ী কিনা সেটা উল্লেখ নাই। এখানে যদি থাকতো মুশফিক সে একজন আসবাবপত্রের ব্যবসায়ী, বা মুশফিক ফার্নিচার, বা মুশফিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ওরকম লেখা থাকলে মনে করতাম যে সে ওই আসবাবপত্রটা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করতেছে। এখানে যেহেতু উল্লেখ নাই, তখন মনে করতে হবে যে এই আসবাবপত্রটা সে ব্যবহারের উদ্দেশ্যে কিনছে। তাহলে নগদে আসবাবপত্র যেহেতু ক্রয় করছে, আসবাবপত্রটা এখানে সম্পদ, ক্রয় যেহেতু করছে সম্পদ বৃদ্ধি পাইছে। তাহলে যাওয়াতে হবে যে ক্রয় আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা, যেহেতু নগদে আসবাবপত্র ক্রয় করা হলো। তোমরা মিউট করে দাও না, তোমরা সাউন্ড আসতেছে, তোমরা মিউট করে দাও, সাউন্ড আসতেছে। তারপর কেউ কিছু বলার সময় তখন আনমিউট করে কথা বলবো। এরপর 12 তারিখ বলছে যে ব্যাট সহ নগদে মাল ক্রয় 34,500 টাকা। আমি যে 34,500 টাকার, এখানে বলছে ব্যাট সহ নগদে মাল ক্রয় 34,500 টাকা। আমি 34,500 টাকার যে মালামাল ক্রয় করছি, সেখানে আমার ব্যাটের টাকাও অন্তর্ভুক্ত আছে। তাহলে জাবেদাটা লিখো, প্রথমে ক্রয় করছি, খরচ বৃদ্ধি পাবে, খরচ বৃদ্ধি পেলে ডেবিট, সেই জন্য ক্রয় হিসাব ডেবিট। ব্যাট দিচ্ছি, ব্যাট যদি আমি দিই সেটা আমার জন্য হচ্ছে ব্যয়, তাহলে ব্যাট চলতে হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকাটা পরে লিখবো, লিখো ক্রয় হিসাব ডেবিট, টাকা লিখবে না, ক্রয় হিসাব ডেবিট, ব্যাট চলতে হিসাব ডেবিট,
নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, ব্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। লিখছি। শোনো, এই অঙ্কটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ব্যাট সম্পর্কিত ওই জাবেদাগুলো কিন্তু প্রায় আসে। তাহলে আমার জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, ব্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমি এখন আসি, নগদানে ক্রেডিট আমি 34,500 লিখবো। নগদান ক্রেডিট সেখানে লিখো 34,500। লিখছো? লিখছো কিনা? লিখছি। আচ্ছা শোনো, তাহলে নগদান ক্রেডিট হচ্ছে 34,500। এখন আমার ডেবিট পাশে দুইটা এন্ট্রি আছে, একটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট আর একটা হচ্ছে ব্যাট চলতি হিসাব ডেবিট। তাহলে আমি ক্রয়ের গড়ে কত দিব এবং ব্যাটের গড়ে কত দিব, সেটা আমার ক্যালকুলেশন করতে হবে। খুব মনোযোগ দিয়ে শুনবা। বাংলাদেশে ক্রয় বিক্রয় করার সময় ব্যাট দিতে হয় 15%। কত পার্সেন্ট? 15%। 15%। আচ্ছা, এখানে বলছে ব্যাট সহ নগদে মাল ক্রয়। এখানে যদি বলতো মাল ক্রয় 34,500, ব্যাট 15%, তাহলে আমি সরাসরি ওই 15%টা 34,500-র উপর 15% মেরে আমি ব্যাটের টাকাটা বের করতে পারতাম। কিন্তু এখানে যেহেতু ব্যাট সহ বলছে, এই প্রশ্নটা দুইভাবে থাকতে পারে। ব্যাট সহ নগদে মাল ক্রয় সেভাবে বলতে পারে, আবার মাল ক্রয় এত টাকা, ব্যাট অন্তর্ভুক্ত আছে। অর্থাৎ ব্যাট সম্পর্কিত প্রশ্নটাতে ব্যাট সহ বললে আর ব্যাট অন্তর্ভুক্ত আছে বললে আমার ব্যাটের টাকা বের করতে হবে যে টাকা যেটা দেওয়া আছে সবার ক্যালকুলেটর সামনে আছে কিনা। জি স্যার। ক্যালকুলেটরের সামনে নাম। তাহলে যদি প্রশ্নে বলা হয় ব্যাট সহ মাল ক্রয় বিক্রয় অথবা মাল ক্রয় বিক্রয় ব্যাট অন্তর্ভুক্ত আছে, যদি ক্রয় বিক্রয়ের সময় কোনো প্রশ্নে ব্যাট সহ বললে এবং ব্যাট অন্তর্ভুক্ত আছে বললে আমার ব্যাটের টাকাটা ক্যালকুলেশন করতে হবে যে টাকা যেটা দেওয়া আছে সেটাকে 115 দ্বারা ভাগ করো। টাকা যেটা দেওয়া আছে 34,500 ভাগ 115, 380। এরপর গুণ 15, 4,500। 4,500। আমি আবারও বলতেছি, যদি কোনো প্রশ্নে বলা হয় ব্যাট সহ পণ্য ক্রয় বা বিক্রয়, বা যদি বলা হয় পণ্য ক্রয় বা বিক্রয় এত টাকা ব্যাট অন্তর্ভুক্ত আছে, অর্থাৎ কোনো প্রশ্নে ব্যাট সহ বললে ব্যাট অন্তর্ভুক্ত আছে বললে আমি টাকা বের করবো, যে টাকা যেটা দেওয়া থাকবে তাকে 115 দ্বারা ভাগ করবো। ব্যাট সহ বলছে ওই জন্য, ব্যাট সহ বলছে সেজন্য আমি টাকাটাকে 115 দ্বারা ভাগ করব, 15 দ্বারা গুণ করব, তখন আমার ব্যাটের টাকা বের হবে। তাহলে তোমরা ক্রয় হিসাব ডেবিটে করে 30,000, ক্রয় হিসাব ডেবিট লিখছো যে সেখানে লিখো 30,000, ক্রয় হিসাব ডেবিটের করে 30,000। লিখছি। আচ্ছা, তাহলে টোটাল পণ্য ক্রয় করছিল যে 34,500 টাকা, সেখানে ক্রয়ের গড়ে যাবে যে 30,000, ব্যাটের গড়ে লিখো ব্যাট 34,000 ডেবিট লিখছো সেখানে ব্র্যাকেট দিয়ে লিখো 34,500 ভাগ 115 গুণ 15। ক্রয় হিসাব ডেবিট, ব্যাট চলতি হিসাব ডেবিট, ব্যাট চলতি হিসাব ডেবিটের সেখানে বিবরণের গড়ে ব্র্যাকেট দিয়ে লিখবা যে 34,500 ভাগ 115 গুণ 15 কত আছে? 15%। কত আছে? 4,500। 15%। 4,500। তাহলে আমি জাবেদার আবার বলতেছি, ব্যাট সহ পণ্য ক্রয় বিক্রয় বললে যাই বলুক না কেন তুমি আমাকে আগে জাবেদা করে করবা টাকা পরে। এখানে ব্যাট সহ পণ্য ক্রয় বলেছে, তাহলে আমি আগে জাবেদা করছি ক্রয় হিসাব ডেবিট, ব্যাট চলতি হিসাব ডেবিট,
নগদান হিসাব ক্রেডিট। ক্রয় ডেবিট হয়েছে, খরচ বৃদ্ধি পাইছে তাই ক্রয় ডেবিট। ব্যাট চলিত হিসাব ডেবিট হয়েছে যে আমি যদি ক্রয় করি ব্যাট আমি দিব, ব্যাট যদি আমি দিই সেটা আমার জন্য খরচ, আর ব্যাট যদি আমি পাই সেটা আমার জন্য কি হবে? ব্যাট দিলে যদি খরচ হয়, পাইলে কি হবে? আয় হবে। আয় আয় হবে। হবে। শোনো, যদি ব্যাট পাই সেটা আয় হবে না, কারণ ব্যাট সেটা আমার নয়, ব্যাটটা আয় আয় হচ্ছে সরকারের। ঠিক আছে, আমি সরকারের পক্ষ হয়ে যে টাকাটা আমি আদায় করতেছি, ব্যাটের টাকাটা আমার নয়, এটা একটা নির্দিষ্ট সময়ে সরকারি কোষাগারে আমার জমা দিতে হবে। তাহলে আমি সরকারের হয়ে ব্যাটের টাকাটা আদায় করতেছি, যেহেতু সেটা আমার নয়, আমার একটা টাকাটা যে কোনো একটা জিনিস আমার নয় কিন্তু আমি নিতেছি, সেটা আমার জন্য যতক্ষণ যার জিনিস তার হাতে পৌঁছাই দিয়ে নাই ততক্ষণ সেটা আমার জন্য দায়ী হিসাবে থাকবে। তাহলে বিক্রয় করলে ব্যাট যেটা পাবো সেটা আমার জন্য দায়ী, আর ক্রয় করলে ব্যাট যেটা দিব সেটা আমার জন্য হচ্ছে ব্যয়। সেই জন্য যাবে হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, ব্যাট চলতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় ডেবিটের জায়গায় আম, আমি ক্রয়ের টাকাটা পরে লিখবো, আগে ব্যাটের টাকা বের করব। ব্যাটের টাকা বের করবো, ব্যাট সহ বললে বা ব্যাট অন্তর্ভুক্ত আছে বললে ক্রয় বিক্রয়ের সময় টাকা যেটা দেওয়া থাকবে সেটাকে 115 দ্বারা ভাগ করব, 15 দ্বারা গুণ করব। তাহলে সেভাবে করে আমি ব্যাটের টাকাটা লিখছি। ক্রয়ের টাকা বসানোর সময় আমার 34,500 টাকা থেকে ব্যাটের টাকাটা বাদ দিয়ে আর যেটা থাকবে সেটা ক্রয় করে বসবে। বুঝা গেছে কিনা? গেছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে শোনো, 15 তারিখ বলছে যে বহি ফেরত, বহি ফেরত 7,000 টাকা। বহি ফেরত যে কথা, ক্রয় ফেরত একই কথা। তাহলে ক্রয় ফেরতের সময় বা বিক্রয় ফেরতের সময় মনে রাখতে হবে যে ওই পণ্যটা আমি বাকিতে ক্রয় করছিলাম, তাহলে বাকিতে ক্রয় করছি, সে পণ্যটা আমি ফেরত দিচ্ছি। বেশিরভাগই আহ, ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত বাকিতে হয়ে থাকে। তাহলে আমি আমার যা বাজারে হবে যে বাকিতে ক্রয় করছিলাম, যখন আমি বাকিতে ক্রয় করছিলাম তখন আমার খরচ বৃদ্ধি পাইছিল, অপরদিকে দায় বৃদ্ধি পাইছিল। আমি আবার বলতেছি, যখন আমি পণ্যটা বাকিতে ক্রয় করছিলাম তখন আমার একদিকে খরচ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে দায় বৃদ্ধি পেয়েছিল। তাহলে আমরা জানি যে খরচ বৃদ্ধি পেলে ডেবিট, সেই জন্য তখন যা দেখা হয়েছে যে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট। যখন আমি বাকিতে ক্রয় করছিলাম তখন আমার একদিকে খরচ বৃদ্ধি পেয়েছিল, অপরদিকে দায় বৃদ্ধি পেয়েছিল। আমরা জানি খরচ বৃদ্ধি পেলে ডেবিট এবং দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। সেহেতু বাকিতে পণ্য ক্রয়ে যা বাধা হয়েছিল যে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, যখন আমি বাকিতে ক্রয় করছিলাম। এখন যদি আমি বাকিতে যে পণ্যটা ক্রয় করছিলাম সেটা যদি আমি ফেরত দিয়ে দিই, তাহলে আমার ক্রয় করার সময় খরচ বাড়ছিল, যদি পণ্যটা ফেরত দিয়ে দিই খরচ হ্রাস পাবে। আবার দায় বাড়ছিল, এখন ফেরত দেওয়ার কারণে দায় হ্রাস পাবে। তাহলে আমরা জানি যে খরচ যদি বৃদ্ধি পায় ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। অন্যদিকে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। যেহেতু আমি পণ্য ফেরত দিচ্ছি, পণ্য ফেরত দেওয়ার কারণে আমার দায় হ্রাস পাচ্ছে, তাহলে যা বাধা হবে যে প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় ফেরতে জাবেদা, ক্রয় ফেরত বা বহি ফেরত, এখানে যেহেতু বহি ফেরত আছে আমার জাবেদা হবে যে প্রদেয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব বা পাওনাদার, আমি যে কোনো একটা লিখতে পারি। প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ডেবিট, বহি ফেরত হিসাব ক্রেডিট, যেহেতু পণ্য ফেরত দেওয়া হলো। এরপর 20 তারিখ, 20 তারিখ বলছে যে আমাকে কমিশন পাওয়া গেল 5,000 টাকা। তাহলে কমিশন দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ব্যয় আরটা হচ্ছে আয়। যদি আমি কমিশন দিই সেটা আমার জন্য ব্যয় হবে, আর যদি আমি কমিশন পাই সেটা আমার জন্য আয়। কমিশন যেহেতু পাইছি আমার আয় বৃদ্ধি পাইছে। আমরা জানি যে আয় যদি বৃদ্ধি পাই তখন হচ্ছে ক্রেডিট। কমিশন পাওয়ার কারণে আমার একদিকে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে আয় বৃদ্ধি পাচ্ছে। তাহলে কমিশন পাইছি, যা বাধা হয়ে নগদান হিসাব ডেবিট, কমিশন হিসাব ক্রেডিট, যেহেতু কমিশন পাওয়া গেল। আর এটা যদি বলতো কমিশন করা হলো, তখন আমার একদিকে খরচ বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে সম্পদ হ্রাস পাচ্ছে, তখন যা বাধা হতো যে কমিশন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তারপর বলছে আমাকে 23 তারিখ বলছে রুবেলের নিকট হতে পণ্য ক্রয়
15,000 টাকা। তাহলে রুবেলের নিকট হতে পণ্য ক্রয় করছি। আমার এইখানে 23 তারিখ এবং 5 তারিখ দুইটার মধ্যে নাম আছে, কিন্তু 5 তারিখে বলছিল যে তামিমের নিকট নগদে মাল ক্রয়, তামিমের নিকট নগদে মাল বিক্রয়। আমরা জানি যে যদি কোনো ক্রয় বিক্রয়ের সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নাম উল্লেখ থাকলে সেটা বাকিতে হয়, কিন্তু ব্যক্তি বা প্রতিষ্ঠান নাম উল্লেখ থাকা সত্ত্বেও যদি নগদ বা চেক উল্লেখ থাকে তখন সেটা নগদে হয়ে থাকে বা ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। তাহলে 5 তারিখটা তামিমের নিকট হতে নগদে মাল, তামিমের নিকট নগদে মাল বিক্রয় করছিল। তাহলে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যক্তির নাম দেওয়া থাকা সত্ত্বেও নগদ যেহেতু আছে, সেই লেনদেনটা নগদে হয়েছিল। কিন্তু এখানে যে 23 তারিখে যেটা লেনদেন বলছে রুবেলের নিকট হতে পণ্য ক্রয় 15,000 টাকা, তাহলে এই লেনদেনটা আমার বাকিতে হয়েছে। আহ, তাহলে পণ্য যেহেতু ক্রয় করছি খরচ বৃদ্ধি হয়েছে, বাকিতে ক্রয় করছি দায় বৃদ্ধি হয়েছে। তাহলে যাবে হবে যে ক্রয় হিসাব ডেবিট, বিবিধ পাওনাদার ব্র্যাকেটে রুবেল হিসাব ক্রেডিট, অথবা আমি লিখতে পারি ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ব্র্যাকেটে রুবেল ক্রেডিট। তারপর বলছে ভাড়া প্রদান 12,000 টাকা। ভাড়া প্রদান করছি, আমার খরচ বৃদ্ধি হয়েছে, অপরদিকে সম্পদ কমে গেছে। তাহলে যাবে হবে যে ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ভাড়া প্রদান সেটা যাবে হবে যে ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 30 তারিখ এসে বলছে যে রুবেলকে তার পাওনা টাকার পূর্ণ নিষ্পত্তিতে 11,500 টাকা প্রদান করা হলো। তাহলে আমি রুবেলের কাছ থেকে পণ্য ক্রয় করছিলাম 15,000, সেই 15,000 টাকার মধ্যে আমি তাকে দিতেছি 11,500 টাকা। তাহলে আমি যেহেতু রুবেল থেকে যখন আমি পণ্য ক্রয় করছিলাম তখন জাবেদা দিছিলাম যে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব রুবেল ক্রেডিট। তাহলে এখন যেহেতু তখন আমার খরচ বৃদ্ধি হয়েছিল এবং দায় বৃদ্ধি পাইছিল, সেই জন্য এখন রুবেলের টাকাটা যদি আমি পরিশোধ করে দিই আমার দায়টা হ্রাস পাবে। তো আমরা জানি যদি দায় বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট, টাকা পরিশোধ করার কারণে দায় হ্রাস পাচ্ছে, তাহলে রুবেল আমার কাছ থেকে পাইতো যে 15,000 টাকা, আমি তাকে দিতেছি 11,500 টাকা, আর দিনে যে 4,500 টাকা সেটা হচ্ছে আমার বাট্টা বাট্টা দিতেছি। তাহলে যাবে হবে যে প্রদেয় হিসাব রুবেল ডেবিট 15,000, নগদ টাকা দিয়ে দিচ্ছি 11,500, নগদান হিসাব ক্রেডিট 11,500। সে আমার কাছ থেকে টাকা পাইতো 15,000, দিতেছি 4,500, দিতেছি যে 11,500, আর দিনে যে 4,500 সেটা হচ্ছে প্রাপ্ত বার্তা। তাহলে জাবাদাটা হবে যে প্রদেয় হিসাব ডেবিট 15,000, নগদ হিসাব ক্রেডিট 11,500, তারপর প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট 4,500। যেহেতু রুবেলকে তার পাওনা পরিশোধ করা হলো, রুবেলকে তার পাওনা নগদে পরিশোধ করা হলো এবং বার্তা পাওয়া গেল। আমি আবারও বলতেছি রুবেলকে তার পাওনা টাকার পুনঃনিষ্পত্তিতে 11,500 টাকা প্রদান করা হলো। রুবেলকে যেহেতু টাকা দিয়ে দিচ্ছি আমার দায় হ্রাস পাচ্ছে, দায় হ্রাস পেলে ডেবিট, সেহেতু যাওয়াতে হবে যে প্রদেয় হিসাব ব্র্যাকেটে রুবেল ডেবিট 15,000, নগদান হিসাব ক্রেডিট 11,500, প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট 4,500। এরপরে আমাদের আমাকে আমাদের বলছিল যে খ নাম্বার জাবেদা করতে, আমরা জাবেদাটা ফার্স্টে করছি। খ নাম্বার বলছে জনাব মুশফিকের প্রারম্ভিক মূলধনের পরিমাণ গণনা সহ নির্ণয় করো। অর্থাৎ জনাব মুশফিকের প্রারম্ভিক মূলধনের পরিমাণটা বের করতে বলছে। তাহলে আমার এই প্রশ্নে এখানে যেটা প্রারম্ভিক মূলধন বের করতে বলছে এই নিয়মটা কিন্তু আমার অনেক বেশি কমন। প্রত্যেকটা প্রশ্নের বিশেষ করে 3 নম্বরে বা 4 নম্বরে বুট কোয়েশনে এই প্রশ্নটা এটা এই এই এরকম একটা প্রশ্ন হয়ে থাকে। তো সেখানে প্রত্যেকটাতে ক নম্বর বলছে প্রারম্ভিক মূলধন বের করো। তাহলে আমাকে প্রারম্ভিক মূলধন বের করতে বলছে, প্রারম্ভ মানে শুরু, অর্থাৎ শুরুতে মূলধন কত টাকা ছিল। তাহলে আমরা শুরুর 1 তারিখের লেনদেনটা যাই, সেখানে বলছে নগদ 50,000, 20,000 টাকার পণ্য দ্রব্য, 30,000 টাকার ঋণ নিয়ে ব্যবসা শুরু করছে। তো মূলধন বের করতে বলছে, মূলধন যেহেতু বের করতে বলছে আমরা ঋণের টাকাটা ছাড়া যে টাকাগুলো আছে আমাদের চক হবে যে তারিখ, বিবরণ, টাকা, টাকা। তারিখটা দিতেও পারি, না দিলেও সমস্যা নেই, তবে তারিখ দিলে ভালো যে তারিখ আছে। তারিখে আমি তারিখ লিখবো 2017 বিবরণে লিখবো যে নগদ বলে টাকার করে লিখবো 50,000, পণ্য দ্রব্য বলে টাকা বলবো 20,000,
আর কিছু লিখতে হবে না। তাহলে নগদের টাকাটা এবং পণ্যদ্রব্য বলে পণ্যদ্রব্যের টাকাটা, নগদের টাকা 50,000, পণ্যদ্রব্যের টাকা 20,000, তাহলে 70,000 টাকাটা আমার প্রারম্ভিক মূলধন। একটা কথা মনে রাখতে হবে যে আমরা জাবেদা করার সময় পণ্যদ্রব্য বা মালামাল থাকলে ক্রয় হিসাব লিখবো, কিন্তু প্রারম্ভিক মূলধন যখন আমি বের করব তখন সেখানে ক্রয় না লিখলেও সমস্যা নেই, সেখানে সরাসরি যেটা আছে পণ্যদ্রব্য আছে ওইটা লিখতে পারবো। আবার একটা এখানে ঋণ আছে, ঋণের টাকাটা আসবে না। ঋণের টাকাটা ছাড়া প্রারম্ভিক মূলধন বের করতে বললে ঋণের টাকাটা ছাড়া নগদের টাকা এবং পণ্যদ্রব্য যেটা আছে ওই দুইটা যোগ করে দেব, ঋণের টাকাটা আনবো না। কিন্তু ঋণের জায়গায় যদি পাওনাদার থাকতো তখন আমি নগদের টাকা এবং পণ্যদ্রব্য টাকা দুটা যোগ করে শেষে গিয়ে মাইনাস পাওনাদার বলে আমি পাওনাদার টাকাটা বিয়োগ করতাম যদি পাওনাদার থাকতো। ঋণ আছে সেজন্য ঋণের টাকাটা আমরা ঋণের টাকাটা ছাড়া আর যে যে লেনদেন গুলো আছে, নগদ আছে, পণ্যদ্রব্য আছে, সেগুলো আনবো, ঋণের টাকাটা আনবো না। ঋণের স্থানে যদি আমার পাওনাদার থাকতো আমি ওই নগদের টাকাটা পণ্যদ্রব্য টাকাটা দুইটা যোগ করে লাস্টে বিয়োগ বলে আমি পাওনাদার টাকাটা বিয়োগ দিতাম। মূলত এভাবেই আমার প্রারম্ভিক মূলধনটা বের করতে হবে। আহ, এই প্রারম্ভিক মূলধন বের করো, এই লেনদেনটা ক নম্বরে যেটা বলবে এটাও কিন্তু অনেক বেশি কমন। সেখানে অনেক সময় ঋণ থাকতে পারে, আবার অনেক সময় পাওনাদার থাকতে পারে। তাহলে ঋণ থাকলে আমরা ঋণের টাকাটা ছাড়া অন্যান্য টাকাগুলো বসায় যোগ করে দিব। আর যদি আমাদের পাওনাদার থাকে তখন আমরা নগদের টাকা, পণ্যদ্রব্যের টাকা, আসবাবপত্র যা যা থাকে সবগুলা বসাই যোগ করে শেষে গিয়ে মাইনাস পাওনাদার বলে পাওনাদার টাকাটা বিয়োগ দেব। মূলত এভাবেই আমাদের প্রারম্ভিক মূলধনটা বের করতে হবে। তাহলে এখানে এরপর হিসাব সমীকরণ প্রস্তুত করো। তাহলে হিসাব সমীকরণ যেটা প্রস্তুত করতে বলছে সেটা আমরা করব। আমরা আগে জাবেদাটা শিখবো। জাবেদা যদি আমরা একদম ভালোভাবে পারি তখন হিসাব সমীকরণটা আমরা সহজে করতে পারবো। তাহলে আজকে আমরা যা শিখলাম এই বোর্ডে কুমিল্লা বোর্ড বা চট্টগ্রাম বোর্ড যেটা কম্বাইন 18 সালের বোর্ড, সেখানে আমরা প্রারম্ভিক মূলধনটা কিভাবে বের করতে হয় ওইটা শিখলাম, এরপর জাবেদা শিখলাম।